সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাইভেট টিউটর, হাউস টিউটর বা কোচিং সেন্টার। সেটি আসলে কোন দেশসমূহে বেশি এবং কেন বেশি এবং আমাদের কি করণীয়। প্রাইভেট শিক্ষক বলতে আমরা বুঝাই যে যখন আমরা স্কুলের বা কলেজের যে শিক্ষা ব্যবস্থা তার উপর নির্ভর করতে না পারি, তখন আমরা বাসায় অর্থের বিনিময়ে শিক্ষক রাখি, যাতে করে আমার সন্তান যথেষ্ট পরিমাণ এডুকেটেড হয় বা শিক্ষায় শিক্ষিত হয় এবং পরবর্তী সময় সে নিজেকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রস্তুত করে। এই যে শিক্ষক মন্ডলী যারা বাসায় পড়ান, তারা রাষ্ট্রীয় অর্থনীতিতে কি ভূমিকা রাখছে? আসলে আমরা যে সন্তানদেরকে তৈরি করছি, রাষ্ট্রীয় অর্থনীতিতে তারা ভূমিকা রাখবে সেটি আশা করে। অর্থাৎ তারা কোথাও না কোথাও কাজ করবে, তার বিনিময়ে তারা তাদের জীবিকা নির্বাহ করবে এবং সেভাবে তারা চলবে। সেজন্য আমরা তাদেরকে তৈরি করার জন্য এটি করছি। তাহলে এই প্রাইভেট শিক্ষকরা কি করছে? সেটি তৈরি করার জন্য সহায়তা করছে। এই প্রাইভেট শিক্ষক সমূহ তারা এটি না করে কিন্তু অন্য একটি কাজ করতে পারতো, যেটি জাতীয় অর্থনীতিতে সংযুক্ত হতো। সেটি কি আসলে হচ্ছে? এটি একটা দেখার বিষয়, এটি ভাবার বিষয়। উন্নয়নশীল দেশসমূহ শিক্ষা ব্যবস্থার বাজেটে খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ রাখে বা রাখতে পারে, যার কারণে হয় কি সে সমস্ত দেশসমূহে যে স্কুল কলেজ তার শিক্ষা ব্যবস্থা খুব ভালো হয় না, বেশি পরিমাণ ছাত্র থাকে, শিক্ষক কম থাকে, যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট নাই ইত্যাদি কারণে একটি সন্তান ভালোভাবে শিক্ষিত হতে পারে না। সে কারণে আমরা বাধ্য হই এটি করতে। এর বাইরেও কিছু কিছু দেশ সেখানে উচ্চ পরিমাণ বেশি পরিমাণ বাজেট থাকার পরেও সেটি করে, যেমন ধরেন সাউথ কোরিয়া, জাপান, এসব সমস্ত দেশেও প্রাইভেট টিউটর রয়েছে। সেটি করা হয় প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য। অর্থাৎ ওদের ওদের প্রতিটা বাচ্চা প্রচন্ডভাবে স্কিলড, দক্ষভাবে গড়ে ওঠার পরও সবাই দক্ষভাবে যখন গড়ে ওঠে তখন প্রতিযোগিতা কিন্তু সবার মধ্যে হয়। আরো ভালোভাবে টিকে থাকার জন্য প্রতিযোগিতায় প্রাইভেট টিউটর রাখা হয় ওই সমস্ত দেশ সময়। এটি হচ্ছে একটি স্বাভাবিক অবস্থা ওই সমস্ত দেশের জন্য। এবং সত্যিকার অর্থে ব্যালেন্স যে সমস্ত কান্ট্রি সেগুলো হচ্ছে যেমন ফিনল্যান্ড, সেখানে হাই বাজেট ফর এডুকেশন, এবং যার কারণে হয় কি একেবারেই প্রাইভেট টিউটর তাদের প্রয়োজন হয় না। এই যে একটা অবস্থা, এই যে একটা অবস্থা যে আপনি বাজেট করলেন এডুকেশনের জন্য, কিন্তু সেই এডুকেশন বাজেট এমনভাবে আপনি ব্যবহার করলেন যেটির কোনো কার্যক্ষমতা নাই, অর্থাৎ এটি কাজে লাগছে না। অর্থাৎ যে জনগোষ্ঠী তৈরি হচ্ছে সেই এডুকেশনের মাধ্যমে, সেই জনগোষ্ঠী রাষ্ট্রের জন্য ভূমিকা পালন করার জন্য যথেষ্ট পরিমাণ উপযোগী নয়। এটি একটি অপব্যয়। অর্থাৎ আপনার যে অর্থ, যে ট্যাক্সের অর্থ, সেই অর্থটি আসলে ব্যয়িত হচ্ছে ইনএফিশিয়েন্টলি, অর্থাৎ দক্ষতার সাথে সেটি ব্যবহার হচ্ছে না। এটিকেও আমরা কিন্তু এক ধরনের তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করতে পারি। অর্থাৎ আপনার অর্থটি যথেষ্ট পরিমাণ উপযোগীভাবে প্রয়োগ হচ্ছে না পরবর্তী প্রজন্ম তৈরি করার জন্য, যারা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করবে। পাশাপাশি একটি জনগোষ্ঠী তৈরি হচ্ছে, একটি প্রফেশন তৈরি হচ্ছে, যে প্রফেশনের মানুষগুলো শুধু এই বাচ্চাদেরকে প্রাইভেট শিক্ষক হিসেবে পড়িয়ে যাবে। এরকম একটি অবস্থা, সেই অবস্থা থেকে আমরা আসলে পরিত্রাণ চাই। আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশের শিক্ষা বাজেট অপ্রতুল। এমনিতেই বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। পৃথিবীর সমগ্র দেশের যে শিক্ষা বাজেট, সেটিকে যদি আমরা আমরা যদি সেটিকে অ্যাভারেজ করি, যোগ গড় করি, তাহলে দেখা যায় সেটির পরিমাণ হচ্ছে 4.2। অর্থাৎ কোনো কোনো দেশ যেখানে তাদের বাজেটে একটি বড় অংশ 10, 12 বা 15% পর্যন্ত শিক্ষা বাজেট রয়েছে,
সেখানে সবগুলো দেশকে যদি আমরা গড় করি তাহলে সেটি হয় 4.2 দেশ। সেই যে যাদের 15% রয়েছে, যাদের 5% রয়েছে, 4% রয়েছে, যাদের 4-এর নিচে রয়েছে, সবগুলো যোগ করলে এবং সেটা যদি আমরা যোগ করে আমরা ভাগ করি কান্ট্রি দেশের সংখ্যা দিয়ে, তাহলে দেখা যাবে এটি হচ্ছে 4.2। বাংলাদেশের কথা যদি চিন্তা করি তাহলে বাংলাদেশের গড় যে বাজেট সেটি 4.2 নয়, তার অর্ধেক ছিল, 2.1 ছিল বিগত সময়গুলোতে। বিগত 71 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কখনোই 4.2 ছিল না, 2.1। এমনিতে গরিব দেশ, অর্থ কম, তারপর আবার বাজেট বরাদ্দ হচ্ছে তার অনেক কম, এবং সেটি অনেক দুঃখের সাথে বলতে হয় সেটি কমে আরো নিচে নেমেছে বিগত কয়েক বছরে। সেটি হয়েছে 1.78 বা এরকম, বা 8-7 এরকমের। এটি খুব দুঃখজনক। আমরা বাংলাদেশে উন্নয়ন করব, এবং উন্নয়ন করব কার মাধ্যমে? উন্নয়ন কিন্তু এই মানুষগুলি করে, যে জনগোষ্ঠী তৈরি করি আমরা, সেই জনগোষ্ঠী কিন্তু দেশে উন্নয়ন করে। সেই জনগোষ্ঠীকে উন্নয়নের জন্য আমরা এত অপ্রতুল বাজেট দিয়ে থাকি, যার কারণে আমরা কখনোই জাতির উন্নয়ন আশা করতে পারি না। আমার মাঝে মধ্যে ভাবনাগুলো অন্যদিকে তাড়িত হয়। কে বা কারা, কিভাবে, কোন বিবেচনায় এই বাজেট করে থাকে, এটি দেখার বিষয় রয়েছে। কোন খাতে বাজেট বেশি সেটি দেখার বিষয় রয়েছে। আসুন আমরা ভালো একটি দক্ষ জনগোষ্ঠী তৈরি করার জন্য শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করি, এবং একটি উন্নত জনগোষ্ঠী তৈরি করি, যে জনগোষ্ঠী জাতীয় উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ।